আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। এরই মধ্যে রাজপথে দিনভর উত্তপ্ত ছিল, রাতে পরিস্থিতি এর চেয়েও খারাপ ছিল, যদিও দিন শেষে ফলাফল হয়েছে 7 কলেজ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তবে এর মধ্যেও রাজনীতির আলাপ থেমে নেই। বিভিন্ন জায়গায় রাজনীতির জোটের হিসেব সহ রাজপথে কে কোন দলে আছেন, কে কোন ভোট ব্যাংক নিয়ে টানাটানিও চলছে, সেগুলো আমরা আলোচনায় তুলে আনতে চাই। 3 জন বিশিষ্ট অতিথি আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, জনাব মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং চেয়ারম্যান হওয়ার পরে বোধহয় আমরা আপনাকে প্রথম পেলাম, সেজন্য আরও একবার স্বাগত এবং জানাচ্ছি। ধন্যবাদ। রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ও সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। একটু যেটা দিয়ে বলছিলাম যে রাজপথের সংঘাতের পর একটু জাহিদুর রহমান, একটু আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা দেখেছি আজকে জি তার কাছে আসবো, তবে তার কমিশনের বিষয়ের আগে একটু রাজপথের হিসেব নিয়ে একটু আগে শুরু করি। আজকে আমরা দেখলাম যে 7 কলেজের, যেটি বলছিলাম যে আপনিও দেখেছেন যে ছিল, এবং সেখানে টিয়ার সেল গতকাল রাতে হাসনাত আবদুল্লাহ গিয়েছিলেন এবং যদিও রাতের মধ্যে আবার তিনি চুয়াডাঙ্গায়ও গেছেন। যেটি আসলে জানতে চাইছি, চুয়াডাঙ্গায় গিয়ে তিনি বলছিলেন যে ষড়যন্ত্র চলছে এবং গতকাল রাতেও ষড়যন্ত্র হয়েছে। আমরা যতটা দেখেছি যে শিক্ষার্থীরা এসেছিলেন প্রভিসির কাছে, তার অপমান তারা নিতে না পেরে আন্দোলনে জড়িয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন ছিল, সেখানেও ষড়যন্ত্রের কথা বলছিলেন হাসনাত আবদুল্লাহ। এটি কি এমন যে ক্ষমতা যারা থাকেন তারা একটু ক্ষমতা এই ষড়যন্ত্রটা বেশি দেখেন, এরকম কিনা? হ্যাঁ, ধন্যবাদ। মানে ষড়যন্ত্র বেশি দেখলে একটা সুবিধা আছে, ব্যর্থতাগুলো ঢাকা খুব সহজে যায়। খেয়াল করি গতকাল যেটা হলো, তবে আমি একটা জিনিস এখনও বিশ্বাস করি যে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার ষড়যন্ত্র চলছে। কারণ আওয়ামী লীগ তার শক্তি নিয়ে, জনশক্তি আছে, তার টাকা আছে, এবং শুধু সেটা না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এখনও এই সরকারকে, অবশ্য 25 দিন 26 দিন পর আজকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টাকে জনাব নরেন্দ্র মোদী। তাতেই বোঝা যায় যে আপনি এখনও আসলে আমাদের সাথে সম্পর্কের নর্মালাইজেশনে যাচ্ছেন না। তো ষড়যন্ত্র হতে পারে, কিন্তু যে কথাটা হচ্ছে এটা বারবার বলাটা আসলে প্রবলেম্যাটিক। 6 মাস পরেও আপনি বলছেন এবং আপনি এমনভাবে প্রবলেমগুলো ডিল করছেন যাতে এই ষড়যন্ত্রগুলো যদি কেউ করতে চায় তার জন্য করা সহজ হয়ে যায়। একটা উদাহরণ দিই। 7 কলেজের স্টুডেন্টরা একজন প্রভিসির আচরণের প্রতিবাদে তারা রাস্তা ব্লক করেছেন। এবার না, ওনারা এর আগেও ব্লক করেছেন, বেশ কয়েকবার করেছেন, এবং যথেষ্ট ভোগান্তি তৈরি হয়েছে। তাদের যে দাবিগুলো, গতকাল যে 5 দফা দাবি নিয়ে কথা বলছিলেন, সেখানে খুবই সাধারণ ধরনের দাবি। আচ্ছা, এমনিতে আজকে যে সিদ্ধান্ত হলো, মানে আমি তো মনে করি অত্যন্ত অমানবিকভাবে তাদের সাথে আমরা আচরণ করেছি। মানে এই সরকার এসে এই ঢাকা ভার্সিটি থেকে এদেরকে সরাতে হবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এই রকম লঙ্কা কাণ্ড ঘটতে হলো। আপনি কতটা ইনসেনসিটিভ আপনি। এগুলো আগে হতে পারতো, কিছু আপনি পারবেন না, কিন্তু এগুলো তো পারতেন। আচ্ছা, কালকে তারা অবস্থান ধর্মঘট করছেন, অবস্থান করলেন একসময় ঢাকা ইউনিভার্সিটির ওখানে। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসে তাদেরকে ধাওয়া করা শুরু করেছেন। আমি ঠিক এই ভাষাটাই ব্যবহার করতে চাই, যেগুলো তোমরা ছাত্রলীগের মধ্যে দেখেছিলাম। যদি কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, স্টেটকে কাজ করতে হবে, গভর্নমেন্টকে কাজ করতে হবে। যদি মনে করা হয় যে কোনো ঝুঁকি আছে, তারা ভিসির বাড়ির দিকে যেতে চেয়েছিলেন, তারা প্রভিসির বাড়ির দিকে যেতে চেয়েছিলেন, যদি সেটা হয়ে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা ট্যাকেল করবে, করেছেও পরে। ওখানে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা কেন? ইভেন আমি জনাব হাসনাত গেছেন, উনি ঝুঁকি নিয়েছেন, কারণ আমরা দেখেছি খুবই উন্মত্ত মানুষদের সামনে দাঁড়াচ্ছেন। কিন্তু আমি এটাকেও প্রশ্ন করতে চাই, হাসনাত আবদুল্লাহর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা অগাস্ট মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ নয়, এখন 6 মাস হয়েছে, এবং এভাবে গিয়ে না আর একটা প্রবলেম তৈরি হয়েছে। বলছি যে ষড়যন্ত্রের কথা, ওনারাও কিন্তু ষড়যন্ত্রকে এস্টাবলিশ করার জন্য ইনডিরেক্টলি পার্ট হন। আমি ওনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু উনি যখন এটা করেন তাতে মনে হয় দেশের সরকার আসলে আর কাজ করতে পারছে না। আমাদের এই যাবতীয় সব কিছু, যদি কেউকে যেতে হতো সরকারের কোনো প্রতিনিধি, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা হতে পারেন, শিক্ষা, না হলে নিজের পক্ষে আমাদের ছাত্র উপদেষ্টারা আছেন। জনাব নাহিদ ইসলামকে কিন্তু এর আগে আমরা বিভিন্ন জায়গায় সরকারের প্রতিনিধি হিসাবে যেতে দেখি, সরকারের প্রতিনিধি যাবেন। সো সব কিছু মিলে আমরা দেখছি যে ম্যানেজমেন্ট যখন আপনি ঠিক করতে পারছেন না, তখন ষড়যন্ত্রের দায় দিয়ে তো আসলে লাভ নেই। যখন ষড়যন্ত্র হচ্ছে, আপনার ম্যানেজমেন্টটা অনেক ভালো হতে হবে, সো দ্যাট ওই সুযোগটা কেউ নিতে না পারে। বিক্ষুব্ধ মানুষ, 7 কলেজের স্টুডেন্টরা তো যৌক্তিক কারণে বিক্ষুব্ধ আছেন। তারা যখন মাঠে নামবেন, ওর ভেতরে কেউ ঢুকে কোনো না কোনো ধরনের অস্থিরতা তৈরি করার জন্য প্রভোগ করতেই পারেন, কিন্তু আমরা তো অহেতুক সুযোগগুলো দিচ্ছি। এই যে ম্যানেজমেন্টের প্রবলেম, সেজন্য আমি না, যখন ষড়যন্ত্রের কথা শুনি এটাকে খুব ক্লিশে লাগে।
মানে আপনি আপনার ব্যর্থতা ঢাকার জন্য যখন বারবার ষড়যন্ত্রের আলাপ সামনে আনেন, ওটা আপনার ব্যর্থতাকেই প্রমাণ করে। এবং টু বি ফ্র্যাঙ্ক, আমরা শেখ হাসিনার মুখেও এই কথাগুলো খুব শুনতাম। তারপরে একটা থ্রেড দেখানোর চেষ্টা করেন যে না, ওরা ষড়যন্ত্র করছে, বিএনপি ষড়যন্ত্র করছে, জঙ্গিরা ষড়যন্ত্র করছে, আমেরিকা ষড়যন্ত্র করছে, এগুলো আমরা প্রচুর শুনতাম। সো এই শব্দটা যত কম উচ্চারণ করা যায় ভালো। সরকার ক্ষমতায় আছে, এবং এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার ক্ষমতায় ছিল না, শুধুমাত্র আওয়ামী লীগের। আমি কিন্তু সাধারণ আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ভোট দিত এক সময়, তাদেরকে আমরা দেখেছি তারা আওয়ামী লীগের সাথে নেই। শুধুমাত্র আওয়ামী লীগের বেনিফিট যারা পেয়েছে, এর বাইরে সব মানুষ এই সরকারকে সমর্থন দিচ্ছে। তো আপনি তো আসলে কি করা দরকার? ডু ইট, ষড়যন্ত্র না বলে। জি, জনাব এম এ আজিজ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, রাজনীতির খবরটাই একটু আগে জানি। আজকে না, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গতকাল সম্ভবত ঠাকুরগাঁয়ে একটি অনুষ্ঠান শেষে তিনি বলছিলেন জামায়াত এবং ইসলামী আন্দোলনের যে বৈঠকটি ছিল দুদিন আগে, সেটির উদ্দেশ্যে তিনি বলছেন যে স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদী সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। একদিন পর আজ বিএনপির মহাসচিব তিনি গেলেন সেখানে। এখন কি আসলে অ্যাডজেক্টিভ পরিবর্তন হয়ে গেছে কিনা, বা আপনি আসলে বিষয়গুলোকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনীতিবিদ এবং দলের আচরণের কোনো পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আগেও আপনি দেখেন, কওমি জননী উপাধি নেওয়া, হেফাজতকে চাপচুপ দিয়ে পক্ষে রাখা, ইসলামিক দলগুলোর সমর্থন নেওয়া, সরকারি দল যেমন ফ্যাসিস্ট সরকার চেষ্টা করেছে। এবং আগে 20 দল ছিল, সেখানে জামাত ইসলাম, অনেক ইসলামিক দল এই 20 দলের মধ্যে ছিল, সেখানে বিএনপির নেতৃত্বে ছিল। এইবারে জামাত ইসলাম শুরু করেছে, এবারে তাদের কিন্তু ক্ষমতায় যাওয়ার নেশা চেপেছে। অর্থাৎ প্রথম থেকেই মিডিয়াগুলোতে নিউজ করা শুরু করেছে, ইসলামিক দলগুলোকে একসাথে করে অন্তত একবার ক্ষমতায় যায় দেখানো দরকার। এই জন্য ওনারা ইসলামিক দলগুলোকে একসাথে করতে চায়। কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে ইসলামে কিন্তু 79টা সেক্ট আছে, যার ফলে কোনো মুসলমান এক হইতে পারে না। আর আমাদের বাংলাদেশে 11 থেকে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে। এই 12 প্রকার সব মাস্টার্স লেভেল পর্যন্ত পড়ে, অর্থাৎ এই 12 প্রকার চিন্তার জাতি তৈরি করে বাংলাদেশ, যার ফলে কোনো কিছুতে ন্যাশনাল ইস্যুতে এক হতে পারে না। তো সুতরাং এই যে জামাত যে বৈঠক করলো, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা ইসলামিক আন্দোলনের সাথে বৈঠক করছে, উল্টায় গেছে। ইসলামিক ঐক্যজোট আছে বলছে না, 10টি দফা নিয়ে তারা ঐক্যমতে পৌঁছেছে, এমনকি পরস্পর বিরোধী কথাও বলবে এবং ইলেকশন বলে দিয়েছে 6 মাস থেকে 1 বছরের ভিতরে ইলেকশন করা সম্ভব। ইসলামিক জোট কিন্তু আগের ভাষা বদলে ইসলামিক আন্দোলন বাংলাদেশ। তো এই জন্য আমি বলছি যে এখন বিএনপি যাতে ইসলামিক দলগুলো এক জায়গায় না হইতে পারে সামনের ইলেকশনকে কেন্দ্র করে, সেই জন্য তারাও কিন্তু ওপেন হয়েছে, কথা বলতেছে। আমার ধারণা যে ইসলামিক দলগুলো অতীতে যে আচরণটা দেখেছি, তাতে জামাতের প্রতি সমর্থক ইসলামিক দল যে সংগঠনগুলি আছে, অরাজনৈতিক সংগঠন বিশেষ করে, এগুলো কিন্তু জামাত ইসলামকে সমর্থন করে কম। হ্যাঁ, তো এখন হবে কি, সামনের নির্বাচন, বিএনপি বড় দল এবং এমনি তো আলোচনায় আছে বিএনপি যদি নিরপেক্ষ নির্বাচন হয় হয়তো তারা সরকার ফর্ম করবে। এই জন্য আমাদের রাজনীতি সব দলই চায় এখানে একটু অংশ ভাগা ফেলাতে পারলে সরকারের অংশগ্রহণ হইতে পারে। যেমন আমাদের দেশে, আমার বাড়ি পাবনা, চর আছে বাগাবাড়ি ঘাটের পাশে। তো আগে ছোটবেলায় দেখতাম গরু এমনি মারা যেত, বহু দূর থেকে যদি একটা ঢিলও গরুর উপরে মারা যেত, অর্ধেক চামড়া মুচির অর্ধেক চামড়া পাইতো। তো এখন তো অর্ধেক পাবে না, যে যেমন তার সেমন পাবে। এখন কিন্তু ইনডাইরেক্টলি আমি বলবো যে এটা নির্বাচনী ভাগাভাগির একটা প্রচেষ্টা চলছে, ক্ষমতায় যাওয়া, কে কত সিট নিয়ে যাবে। তবে আলটিমেটলি এটা ঠিক যে জামাত যেগুলি করতেছে, দলের সমালোচনা বিএনপিও করেছে। হ্যাঁ, এটা আমি বলবো এই সমালোচনা রাজনৈতিক দলের থাকবে এই কারণে যে রাজনীতিতে ইলেকশনে যাবে, একজন আরেকজনের চাইতে তো একটু আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করবে রাজনীতিতে। এখন যার ফলে যার দুর্বলতা তো উপস্থাপন করছে। এখন আপনি যদি বলেন হয়তো আমি দুজনের দুর্বলতাই খুঁজে পাবো, আমি তো এক পক্ষের খুঁজে পাবো না, 2 পক্ষেরই পাবো। তবে আমি এইটা বলবো যে শুরুর থেকে কিন্তু আপনি খেয়াল করে দেখেন, শুরুর থেকে কিন্তু এই যে এটাকে যদি অনৈক্য হিসেবে চিন্তা করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কিন্তু সবাই আছে। 10 জানুয়ারিতে নূর হোসেন দিবসে প্রমাণ হয়েছে, জামাত বলেন, বিএনপি বলেন, ছাত্র বলেন, এই যে এবি পার্টি বলেন, সব কিন্তু একসাথে এটা প্রতিরোধ করতে নেমেছে, এখনো নামবে।
এই জায়গায় ঐক্য আছে। কিন্তু যেসব আপনার বর্ষসা চলছে, তর্ক বিতর্ক চলছে, এটা হলো সামনে নির্বাচন হতে পারে, এইখানে তারা মাইলেজ পাওয়ার জন্য এগুলি করছে। তবে একটু সহনীয় কায়দায় হলে হয়। তবে ছাত্ররা যেভাবে সমালোচনা করে, যেসব ভাষা প্রয়োগ করে, তাতে তো আমার বিএনপি আমার সব গায়েব করে ফেলে দিতে চায়। এই দেশটাই পারলে গায়েব করে ফেলায়, সব পায়ে ফেলায় দেবে, কবর দিয়ে দিবে, এরে উঠাও, এরে নামাও, এরে ফেলায় দাও, এটা মানি না, ওটা মানি না। এটা তো ভাই জাসদ একটা ওয়েল ট্রেন্ড একটা পার্টি দেখেছি। 9 বছরের মুক্তিযুদ্ধের অস্ত্র ট্রেনিং দেওয়া যুবক সমাজ নিয়ে একটা দল তৈরি হলো। আওয়ামী লীগ ভেঙে আওয়ামী লীগ পাগল হয়ে গেছে, শেখ মুজিব পাগল হয়ে গেছে এই দলের মানে অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে। জাস্ট হটকারিতার কারণে খুব অল্প সময়ে জাসদটা চলে গেল। কিন্তু একটা গুণ ছিল জাসদের, খেয়াল করে দেখেন, এ পর্যন্ত কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতে পারবেন না। কিন্তু এই ছাত্রদের ভিতরে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ শুরু হয়ে গেছে। V8 গাড়ি চালায়, যে টিউশনি করে চলতো সে V8 গাড়ি চলে। সেটা তারা ব্যাখ্যা দিয়েছে যে উপহার দিয়েছে বিভিন্ন জন, বা উপহার আগে দেয় না, উপহার আমার যায় না, হারে দেয়। আমি কে এই সমাজে তার চেয়ে ইম্পর্টেন্ট কম নাকি? আমার উপহার দেয় না একটা V8 গাড়ি। V8 গাড়ি কি একটা ঠেলা গাড়ি তো দেয় না, একটা ঠেলা গাড়ি তো দেয়, একটা রিক্সাও তো উপহার দেয়, একটা সাইকেলও তো উপহার দেয় না। সাইকেল দিলেও তো সাইকেল চালায়। না না, আপনি বলেন বাংলাদেশে যে কয় যেভাবে শব্দগুলো উচ্চারণ করে, প্র্যাকটিক্যালি দেখেন তো এই দেশে আপনার ফ্যাসিস্ট বলেন, একনায়ক বলেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হচ্ছে, কেউ কি 6 দিনে 18 বার একটা উপজেলা হেলিকপ্টার ভাড়া করে রওনা চলছে। এই এখন ছাত্র উপদেষ্টা তাই চলে। এদের দিয়ে কী প্রত্যাশা করবে? কিসের অভ্যুত্থান, কী চাইছি আর কি হইল বলে? মুক্তিযুদ্ধে যে আকাঙ্ক্ষাগুলি ছিল, যে আশাগুলি ছিল, এই ছাত্র গণ অভ্যুত্থানে 5 আগস্টে একই, ভাষার পরিবর্তন। কিন্তু মুক্তিযুদ্ধের আবেদনটা নষ্ট করে দিয়েছে পলিটিশিয়ানরা, এবারে কিন্তু ছাত্ররা অলরেডি নষ্ট করে দিয়েছে। অলরেডি পার্টি করে কি লাভ করবে? কোনো লাভ হবে না, ছাত্ররা নষ্ট করছে বলছেন। আচ্ছা, সেই আলোচনায় ফিরবো। জনাব মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে জোটের হিসেব বা জোটের সমীকরণ চলছে, জাল ফেলছে বিভিন্ন আলোচনায় থাকা রাজনৈতিক দলগুলো, আপনারাও কোনো জাল ফেলছেন কিনা? আমরা দেখলাম যে এর মধ্যে জাকের পার্টি আপনাদের সাথে থাকার জন্য নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছে। ধন্যবাদ, আপনি অনেক কিছু খেয়াল করেন। এখানে ডাক্তার জাহেদ এবং আজিজ ভাই আছেন এবং দর্শক মণ্ডলী সবাইকে সালাম জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে কথাটা আজিজ ভাই বলেছেন, আমি এটাকে এভাবে বলতে চাই, বা একটু আগে ডাক্তার জাহেদ যেটা বলেছেন সেটা হচ্ছে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, কিন্তু সেটার ছাপ কিন্তু কারো মাঝে নাই। ধরেন যারাই ওই যে ছাত্ররা যেটা হচ্ছে যে নেমে আসছে রাতের বেলায়, মানে দাবিগুলো কি? দাবিগুলো খুবই যৌক্তিক দাবি, এবং আমি বললাম যে এই দাবির মধ্যে না মানার কি আছে? ওরা বলছে যে যতগুলো শিক্ষক থাকবে শিক্ষকের রেশিওতে ছাত্র থাকতে হবে, আসনের বাইরে ছাত্র ভর্তি করাতে যাবে না। এটার সাথে বিতর্কের কি আছে? এটা তো একদম যৌক্তিক একটা দাবি। এরপর তারা বলেছে যে অ্যাকাউন্টটা করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি দাবিগুলো দেখার পরে ভাবলাম যে এটার জন্য এত কেওয়াস, এত বড় প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার দাবি আসলে নেগেটিভ মার্কিং, মানে এটা এই সময়ের মধ্যে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে এতগুলো বড় কলেজ রাখা তো কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেই তো চলতে একটা কষ্টের ব্যাপার। তো আমি যেটা এতদিন সমাধান করেন, আমি যেটা মনে করি যে মানে কথাটা আমি আপনার প্রশ্নে আসবো, কিন্তু যেহেতু কথাগুলো ওনারা বলেছেন সেখানে আমি বলছি। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস কেওয়াস লাগার পরে দাবি পূরণের, এটা তো পুরানো রাজনৈতিক বন্দোবস্ত। এখন আপনি কালকে থেকে তো কাউকে রাখতে পারবেন না। কালকে নার্সরা রাস্তায় নামবে, পরশুদিন রিক্সাওয়ালারা রাস্তায় নামবে, এবং সবারই তো দাবি আছে। আমরা তো সবাই বঞ্চিত এই সমাজে। আজিজ ভাই তো চরম বঞ্চনা, উনি অনেক কিছু পাওয়ার, অনেক কিছু পান নাই, তাই না? এখন ধরেন আপনি যদি যেমন ধরেন আমরা ইয়ে থেকে শুনেছি, চিফ অ্যাডভাইজার অফিস থেকে শুনেছি যে 200টার মতো দাবি মানে স্টিল এখন আছে ওনাদের সামনে। তো ভাই 200টা দাবির জন্য আপনি একটা কমিশন করে দেন বা একটা কার্যালয় খুলে দেন, লোকেরা এসে সেখানে ডিবেট করুক, আপনি প্রতিদিন 1 ঘন্টা করে লাইভ শুনানি নেন, তাদের দাবিগুলো যৌক্তিক হলে আপনি বলেন, আর যৌক্তিক না হলে, কারণ এই সরকার তো আসলে এত দাবি শোনার মতো সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার কিছু নির্দিষ্ট মোটা দাগে কাজ আছে আর কিছু ডেইলি অ্যাফেয়ার্স তাকে হ্যান্ডেল করতে হয়। এই তো ওনারা এটা ক্লিয়ার করে বললেই তো হয় যে ভাই আমরা এখন এত দাবি দেওয়া শোনার মতো অবস্থানে নাই, এবং আপনাদের দাবির সাথে আমরা সহমর্মী, কিন্তু আমাদের এই সামর্থ্যটা নাই। তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই কালচারটা ইতিমধ্যে স্টাবলিশড হয়ে গেছে। আপনি দেখেন এখনও গেলে আপনি প্রেস ক্লাবের সামনে দেখবেন শত শত
ইবতেদায়ী মাত্রার শিক্ষকেরা শুয়ে আছেন, এবং আজকে যদি এটা সলিউশন না হতো এখনো মনে হয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা থাকতো ছাত্রদের মধ্যে। তো আমি যেটা প্রথম কথা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সাধারণ বিষয়টা কেন বুঝছে না যে আপনাদের কাছে রাস্তায়, কারণ ওনাদের তো লোকবল নাই। সে ফর এক্সাম্পল আমি আপনাকে উদাহরণ দিই, আসিফ নজরুলকে যখন আপনার ওই যে জেনেভাতে যখন অ্যাটাক করা হলো, এই অ্যাটাকটা যদি কোনো পলিটিক্যাল মিনিস্টারকে করতো তাহলে কি হইতো? ওই দলের লোকেরা সেখানে গিয়ে কি করতো? পাল্টা প্রসেশন দিত, বা এটা সাহস করতো না অন্যরা কেউ। এখন ডক্টর আসিফ নজরুল তো কোনো দল নাই, উনি তো নির্দলীয় সরকারের একজন উপদেষ্টা। ফলে এই সরকারের উপদেষ্টাদের কিন্তু কোনো ধরনের একটা প্রসেশন, কোনো ধরনের একটা মানে পিপলের যেই এটা ম্যানেজ করার নাই, মানে সেই সক্ষমতাটা নাই। তো এই জন্য কিন্তু অনেকগুলো যে পুরাতন বন্দোবস্ত আমরা ফিরে যাচ্ছি। তো ওই রাজনীতির জায়গাও দেখেছেন যে যেখানে জামাত যাচ্ছে সেখানে বিএনপি দৌড়ে যাচ্ছে, এটা একদিকে খারাপ না। এই যে দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে একটা মানে পোলারাইজেশন ঘটছে আর কি নানাভাবে। আমরা যখন প্রথম এই চরমনাইয়ের প্রোগ্রামে গেলাম, দেখলাম যে জামাতের লোকের আমাদের উপরে হামলে পড়েছে প্রথম, ঠিক আছে? এবং আমার একটা ছবি প্রকাশ হয়েছিল চরমনার টুপি মাথায় দিয়ে, তখন তারা আমাদেরকে নানাভাবে কটাক্ষ করেছে। আসলে ওখানে গেলে একটা কাটসিতে বলে কথা আছে, তাদের একটা কস্টিউম বা তারা যদি আপনাকে উদাহরণ উপহার হিসেবে দেয়, আপনি সেটা পড়লেন। মির্জা ফখরুল সাহেবকে আমি দেখলাম যে উনি ওদের একটা নির্দিষ্ট টুপি আছে, ওইটা পরেছেন। এবং আজকে আমি বহু ট্রল দেখেছি, মির্জা ফখরুল চেয়ারে বসে নামাজ পড়ছেন, উনি স্বাক্ষর করছেন, অনেক ধরনের ছবি এসেছে। তো বোঝা যাচ্ছে যে এক ধরনের কম্পিটিশন শুরু হয়েছে, এবং এখানে যত না আদর্শের তার চেয়ে বেশি কম্পিটিশন হচ্ছে ভোটের, রাজনীতির। এটা কোনো অসুবিধা নেই, রাজনীতি মানেই ভোটের রাজনীতি, রাজনীতি মানেই ক্ষমতা। উনি যে বলছেন ক্ষমতার জন্য কি তো বলেছেন, ক্ষমতা যাওয়ার জন্য তারা নেশাগ্রস্ত হয়ে গেছে। আরে ভাই, রাজনৈতিক দলের কাজেই তো ক্ষমতা যাওয়ার জন্য সে নেশাগ্রস্ত হবে, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে কেউ যদি একটা পলিটিক্যাল পার্টির আলটিমেট গোল হবে সে ক্ষমতায় যাবে, এবং ক্ষমতায় গেলেই তো সে তার আদর্শ বাস্তবায়ন করতে পারবে। আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের দলের প্রথম দফাটাই হচ্ছে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলব, এবং এই জন্য কিন্তু আমরা সকল দলের সাথে বসি বিভিন্ন সময়, যারা আমাদের সাথে আসেন। এবারে দেখেন আমাদের যে কাউন্সিল হয়েছে, কাউন্সিলে আমরা সকল দলকে দাওয়াত দিয়েছি, এবং বেশিরভাগ দলেরাই সেখানে উপস্থিত ছিল। আমাদের কাউন্সিল হওয়ার পরে যেহেতু আমরা একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, সবাই এসেছে আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য, তেমনিভাবে জাকের পার্টি এসেছে। তো মূল কথা আমি যেটা আপনাকে বলছি সেটা হলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা সবাই বলছি। ইভেন আমি একটু আজিজ ভাইয়ের সাথে একটু দ্বিমত করবো, জাকের পার্টির সাথে কি কোনো ধরনের জোট হতে যাচ্ছে আপনার? না, জাকের পার্টি আমরা বলেছি, কিন্তু শুরু থেকে আমরা কোনো জোট এখনো করার কথা আমরা বিবেচনা করি নাই। কারণ আমরা মনে করি একটা দল গ্রোয়িং অবস্থায় আছি, আমরা জোট করা অনেক ঝামেলা। উনি আরও জোট করেছেন, জাহেদ ভাই জানেন, জোটের কিছু বিটার এক্সপিরিয়েন্স আছে। কারণ আমি নিজের দলকে সময় দিয়ে পারি না, আবার জোটে সময় দিব কখন? জোটে বসলে দেখা যাচ্ছে কে চেয়ার আগে বসবে, কে আর বক্তব্য আগে যাবে, কে সিনিয়র। আমি কিছুদিন জোটের মানে ওই গন্ডগোলের সময় আমরা আর গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য দল মিলে আমার উপর দায়িত্ব ছিল, আমি লিখতাম কি বলে যে আপনার না ইয়াগুলো পাঠাতাম, স্টেটমেন্টগুলো পাঠাতাম। তখন স্টেটমেন্ট পাঠানো খুবই কঠিন, ছোট ছোট মেসেজ দিয়ে আমরা মোবাইলে দিতাম, কারণ তখন তো ইন্টারনেট ছিল না। তো গণতন্ত্র মঞ্চের একজন নেতার নাম আগে গিয়েছে, আরেকজন নেতার নাম পরে গিয়েছে, যিনি এতদিন খবরও নেন নাই যে কিভাবে আমরা দিচ্ছি। উনি আমাকে ফোন করে বললেন যে অমুকের নাম আমার আগে গেল কেন? আমি বললাম যে ভাই আপনার আগে গেল কেন? এটা তো আমরা লিখেছি তাড়াতাড়ি, কীভাবে দিছি আপনি তো জানেন না। আমি ওনার সাথে খুব রাগ করলাম। কথা হচ্ছে জোট করতে গেলে আপনার কার নাম আগে যাবে, কার চেয়ার আগে বসবে, কে আগে বেশি বক্তৃতা দিল, এই ঝামেলাগুলো হয়। জোট হতে পারে ইলেকশনের সময়ে, সেটা হচ্ছে একটা সীমিত সময়ের জন্য, যে আমি ইলেকট্রাল একটা বোঝাপড়াতে আমি যদি ভালো করতে পারি আমি একটা জোটে যাব। আমি আপনাকে নতুন বন্দোবস্ত কি জাকের পার্টিকে রাখতে চান? না, নতুন রাজনৈতিক বন্দোবস্তটা তো অ্যাকচুয়ালি এই কথাটা আমি বেশি শুনেছি আমাদের ভাই জোনায়েদ সাকির মুখে প্রথমে, তাই না? তারপরে আমরা দেখেছি ছাত্র এটা বলছে, আমার কাছে পছন্দ হয়েছে শব্দটা, আমি জানি না, আমার কাছে বলতে ভালো লাগে। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে কি? আমাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করে, বলছে আপনারা কাউন্সিল করেছেন, আপনার ইলেকশন, এটা তো আমাদের গঠনতন্ত্র আছে, এটা নাথিং নিউ। গঠনতন্ত্র মানি না বলে আপনার কাছে নতুন মনে হচ্ছে। অনেকে বলছে এটা নতুন প্রেসিডেন্সিয়াল ডিবেট, এটা সেটা, কিন্তু এটা কিছুই নতুন কিছু না, এগুলো পৃথিবীতে প্রচুর আছে। কি বলেন জাহেদ ভাই? এখন কথা হচ্ছে যে আমরা তো সব কিছু হারিয়ে ফেলেছি। ফলে আপনি হয়তো অনেকদিন পরে একটা সুন্দর শার্ট গায়ে দিয়েছেন, আমি বললাম রাসেল এত সুন্দর শার্ট গায়ে দিয়েছেন, নতুন নাকি? তো আমি আজিজ ভাইয়ের একটা কথা বলবো, যে ছাত্রদের সম্পর্কে আমরা যে সমস্ত কথা বলছি, হ্যাঁ দেখেন ছাত্ররা, উনি বলেছেন ছাত্রদের ব্যবহার খারাপ, আরে সে ব্যবহার খারাপ বলে তো সে হাসিনাকে পরাজিত করেছে।
যে শেখ হাসিনার সাথে সে যেভাবে রিয়েক্ট করেছে, এভাবে তো আমরা পলিটিক্যাল পার্টিগুলো রিয়েক্ট করি নাই। আপনি দেখেন ছাত্রদেরকে রাজাকার ডাকছে, ছাত্ররা পাল্টা বলছে হ্যাঁ আমরা রাজাকার, কি করতে পারবা করো। পলিটিক্যাল পার্টি তো আমরা এরকম করি নাই। ছাত্রদেরকে পুলিশ অ্যাটাক করেছে, তারা পাল্টা পুলিশকে জবাব দিয়েছে। পলিটিক্যাল পার্টিগুলো তো দেয় নাই। আমার একটু ছোট, সুতরাং আপনি আজকে ওদের আচরণকে খারাপ বলছেন, এই খারাপ আচরণের কারণেই তো তারা বিজয় হতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে জেনারেশন গ্যাপ আছে। আমার একটু ছোট বিষয়, ছোট একটি বিষয় জানার আছে, সেটা হচ্ছে যেই বিবেচনায় জাতীয় পার্টি সহ অন্যান্য অনেক দলকে আপনারা ফ্যাসিবাদের দোসর হিসেবে দূরে রাখছেন, জাকের পার্টি সেই বিবেচনায় ছাড় পায় কিভাবে? তারাও তো নির্বাচনে অংশ নিয়েছে। না, আমরা তো জাকের পার্টিকে যাই নাই, আমরা তারা আমাদের অফিসে আসছেন, ঠিক আছে। আসলে ঘটনা হয়েছে তারা এসেছে যে আমাদেরকে জাতীয় পার্টি যদি আসে আপনাদের অফিসে, না আমরা কোনো রাজনৈতিক দল যদি আপনার অফিসে আসে, আপনি দেখবেন কালকে পরশুদিন আমরা দেখেছি ভারতীয় দূতাবাসে অনেক গিয়েছেন, অনেক সমালোচনা হচ্ছে। আমি এটাকে সমালোচনা মনে করি না, যেতেই পারে, দাওয়াত দিয়েছে গিয়েছে। আপনার রাজনৈতিক জায়গা একটা, হ্যাঁ আমাদের অনেকে আছে আলট্রা অ্যান্টি ইন্ডিয়ান বক্তব্য দেয়, তো ভাই আলট্রা ইন্ডিয়ান বক্তব্য বা কেন দিবেন? আবার তাদের ডাকে সুরসুর করে চলে যাবেন কেন? আওয়ামী লীগ আসলেও কি শুভেচ্ছা নেবেন? তাদের ডাকেও যান, তাদের ইয়েতেও যান। দেখেন আওয়ামী লীগ আসবে কি না, আওয়ামী লীগকে খুঁজে, আমি তো আওয়ামী লীগ আসলে খুশি হই। তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে ভাই এইভাবে পালায় গেলা কেন? সত্যি বলেন, আওয়ামী লীগ যদি আমার অফিসে আসে আমি খুশি হব, জিজ্ঞেস করব যে আমরা এত বছর ছিলাম পালাই নাই, আমরা এত বছর ছিলাম আত্মগোপনে যাই নাই, আত্মগোপনে গিয়েও পার্টির কাজ করেছি, তোমাদের কি হয়েছে? আমার তো আওয়ামী লীগের কাছে খুব জানার ইচ্ছা এই জিনিসগুলো, যে এত বাঘা বাঘা নেতা, এত শক্তিশালী, যারা ট্রল করেছে আমাদেরকে, হ্যাঁ নানাভাবে আমাদেরকে বলেছে যে কি খেলা হবে, তো আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাদের যদি পাঠাতে পারেন আমাদের অফিসে আমি খুশি হব, কিন্তু আমি জিজ্ঞেস করবো যে ভাই খেলা হবে যে কখন হবে। জি, আমরা একটু বিরতি নিয়ে আসতে চাই। এরপরে যেই উদ্দেশ্যে সবাই কথা বলছেন সংস্কার, সেটি নিয়ে এরই মধ্যে নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছে ডক্টর জাহিদুর রহমানের বিষয়ে। তারা যে প্রস্তাবগুলো দিয়েছিলেন সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছে কিছু। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। যেটি বলছিলাম, সংস্কার নিয়ে এরই মধ্যে আপত্তি এসেছে। ডাক্তার জাহিদুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এর আগে আমরা দেখেছি যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবের বিপক্ষে নিয়েছিল আমলাদের একটি অংশ, এবং সেখানে পরবর্তীতে সরকারের পক্ষ থেকেও কোনো কোনো উপদেষ্টা বলেছিলেন যে এখানে অনেক ফ্যাসিবাদের নিয়োগ করা আমলারা রয়ে গেছেন, তারাই আসলে এই ধরনের আপত্তিগুলো জানিয়েছেন। এবার আমরা দেখলাম আপনারা যে প্রস্তাবটি দিয়েছেন তার আপত্তি জানিয়েছে এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার। কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে আমরা একটা সুপারিশ দিয়েছি, প্রস্তাব দিয়েছি। এটা আমাদের শুধু প্রস্তাব না, আমরা কমিশন মেম্বাররা ছিলাম, আমাদের যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে আমরা প্রত্যেকের পরামর্শ নেওয়া হয়েছে। প্রচুর স্টেক হোল্ডার্স ঢাকায় এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে, সাধারণ নাগরিকদের মতামত, এবং আমরা একটা জরিপ করিয়েছি সারা দেশে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে দিয়ে 46,000 হাউস হোল্ডের উপরে। সো এই যে যাবতীয় অপিনিয়ন আসলো, এটা এইভাবেই আমরা করার চেষ্টা করছি। এবং ফ্র্যাঙ্কলি বলছি আপনাকে, বেশ কিছু জিনিস আমরা ইনক্লুড করেছি এমন যে আমরা হয়তো প্রাথমিকভাবে চিন্তা করিনি, কিন্তু আমরা দেখলাম ওভারওয়েলমিংলি মানুষ মনে করছে এইরকম জিনিসও আমরা ইনকর্পোরেট করেছি। কারণ আমরা কিছু মানুষ, ধরুন আমি নামই বলি, আমাদের চেয়ারম্যান যদি চাইতেন, উনি ইলেকশনে এত কাজ করেছেন, ওনাকে আপনি একবার সময় দিলে উনি একটা রিপোর্ট লিখে দিয়ে দিতে পারতেন, তাই না? তো আমরা এটা করেছি। আচ্ছা, এটা একটা প্রস্তাবনা। এর পরের ধাপ হচ্ছে এটা নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন, মঞ্জু ভাইরাও যাবেন, আলোচনা করে কতটুকু সংস্কার করা হবে সিদ্ধান্ত হবে, সেটুকু কতটুকু এখন করব, কতটুকু পরে হবে, এই আলাপগুলো হবে। সো এই প্রস্তাবনার বিরাট একটা অংশ কিন্তু এখন হবে না। নাম্বার 3, দেশ কিভাবে চলবে আসলে সেই জিনিসটা ডিসাইড শেষ পর্যন্ত পলিটিশিয়ানরাই করে, এটাই নিয়ম। সো পলিটিশিয়ানরা যদি মনে করেন যে আমরা এই এই জিনিসগুলো করব, দেশের অন্য সকল প্রতিষ্ঠান, সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান হোক, সেটা স্ট্যাটুটরি প্রতিষ্ঠান হোক, তাকে মানতে হবে। আচ্ছা, কি পারি না আমরা পারি না এমন কোনো আইন করতে, আইনের এমন কোনো পরিবর্তন করতে যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। যদি সেটা হয়, আমাদের সুপ্রিম কোর্ট আছে, আপনি রিট করবেন, যদি হয় লেখাই আছে সেই আইন অথবা তার যতটুকু অংশ সাংঘর্ষিক হইবে ওটা বাতিল হইবে। সহজ কতগুলো পথ আছে, কিন্তু এর বাইরে উইদিন দ্য কনস্টিটিউশন যদি কোনো রিফর্মের কথা সবাই মিলে একমত হয়, সেটা কিন্তু মানতে হবে। সুতরাং এমনকি নির্বাচন কমিশন, ওনারা একটা সাংবিধানিক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর একটা, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণও বলতে পারি মানে কমিশনের মধ্যে।
তাদেরও বক্তব্য থাকবে না তা বলছি না, থাকতে পারে। তারা কিন্তু তাদের এই বক্তব্যের চ্যানেল আছে, তারা সরকারের সাথে বসতে পারেন, তাদের যে ব্যাপারে প্রবলেমের জায়গা আছে সেগুলো বলতে পারেন, কিন্তু এভাবে প্রকাশ্যে বলাটা আমি একেবারেই সমীচীন হয়েছে বলে মনে করি না। একটা জিনিস একটু যোগ করি, একটা স্পেসিফিক জায়গায় ওনারা খুব সিরিয়াসলি রিয়্যাক্ট করেছেন, সেটা হচ্ছে আমরা নির্বাচন কমিশনের সুপারভিশনের জন্য একটা পার্লামেন্টারি ওভারসাইট কমিটি, এটার চর্চা সারা পৃথিবীতে অনেক অনেক দেশে আছে। এটা কেন, মানে একটা ইনস্টিটিউট, একটা কমিশন, আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু এটা কি হতে পারে যে একটা কমিশন পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট? আমি একটা উদাহরণ দিই। আমরা একটা জিনিস সাজেস্ট করেছি যে আমাদের প্রত্যেকটা নির্বাচনের পর, এটা একটা দায়সারা রিপোর্ট আছে, তাদেরকে ডিটেইলড একটা রিপোর্ট, কোথায় কোথায় কি প্রবলেম হচ্ছে, তারা কেন ব্যর্থ হয়েছে, ধরুন এরকম একটা রিপোর্ট তাকে দিতে হবে। উনি যদি না দেন, তাকে এটা সুপারভাইজ করা একটা, ধরুন আইন মন্ত্রণালয়কে আপনি সংসদ বিষয়ক মন্ত্রীর অধীনে দিয়ে যাচ্ছে, এতে কি একটা পার্লামেন্টারি কমিটি যেখানে বিভিন্ন দলের মানুষজন থাকবে, সেটা কি বেটার নয়? অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে, একটা ডেমোক্রেসি, এতদিন শেখ হাসিনার ডেমোক্রেসি ছিল বলে আমরা মানি নাই, কিন্তু একটা ডেমোক্রেসি মানে হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সবচেয়ে বেশি পাওয়ারফুল হবেন, কারণ তার ম্যান্ডেট আছে। সো ওভারসাইট করা, এবং ওনারা কি জেনেছেন আমরা আসলে কতটুকু ওভারসাইট করতে বলেছি, কি করতে বলেছি, সেটা যেন সম্পূর্ণ নতুন রেগুলেশনস লাগবে, সেখানে কোনো কিছু আছে কিনা যেটা তাদের স্বাধীনতা খর্ব করবে, সেটা পরবর্তীতে কথা বলতে পারতেন। সো খুব প্রিম্যাচিওরলি কথা হয়েছে বলে আমি মনে করি। জি আজিজ ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটির কথা বলছিলেন, পার্লামেন্টারি যে কমিটির এক ধরনের অভিজ্ঞতা আমাদের আছে, যদিও তারা যে প্রস্তাব দিচ্ছেন সেই কমিটির চেহারা কেমন হবে, ক্ষমতার চেহারা কেমন হবে, সেটি হয়তো এখনই জানি না। আপনার মতামত কি, আসলে পার্লামেন্টারি কমিটির অধীনে থাকলে ক্ষমতা খর্ব হবে বলে মনে করেন? এক সেকেন্ড, না অধীনে থাকবে না, আমি একটু বলি, আমি যেটা ক্লিয়ার করা দরকার, যেহেতু আমি কমিশনের একজন মেম্বার ছিলাম। ওনারা নির্বাচন আয়োজনের জন্য দে ক্যান ডু এনিথিং, তাদের ক্ষমতা আরো বাড়ানোর জন্য আমরা আরো অনেক প্রস্তাব দিয়েছি, কিন্তু ওনারা ওনাদের ক্ষমতাটা কি ঠিকঠাক মতো ব্যবহার করেছেন? ওনাদের ক্ষমতাটা যদি ঠিকঠাক মতো ব্যবহার কোনো জায়গায় হয়নি মনে হয়, সেটা তো কাউকে না কাউকে দেখতে হবে। 18 সালে রাতে সিল মারা হয়েছে ধরলাম, কেউ কি, এনারা কি কোনো ওনাদের যে ক্ষমতা ছিল সেটা দিয়ে ঠেকানোর চেষ্টা করেছেন? এই প্রশ্নগুলো তো আসতে হবে। এই যে কাজটা কে করবে? সুতরাং তাদের কাজ না, আমরা ওনারা যদি সব পূর্ণাঙ্গ রিপোর্ট দেখেন, দেখবেন তাদের ক্ষমতা শুধু আইনগত না, সাংবিধানিকভাবে আরো বাড়ানোর জন্য আমরা সাজেস্ট করেছি, কিন্তু কোনো না কোনো একটা জায়গায় তো এই সুপারভিশনটা লাগবে যদি তাদের এই সমস্যাটা হয়। অর্থাৎ পরে যে আসবে কমিটি সংসদীয়, তারা বক্তব্য হচ্ছে, দেশে যদি গণতান্ত্রিক চর্চা থাকতো, সব রাজনৈতিক দলগুলি যদি এটা অনুসরণ করতো, স্টেক হোল্ডাররা করতো, তাহলে কিন্তু এত কঠিন আইন টাইন লাগে না। কিন্তু আমার বক্তব্য হলো যে সবাই একমত যে গত 3টি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু ইলেকশন কমিশন কিন্তু বলে গেছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে এবং নির্বাচন সঠিক হয়েছে। তাদের বিচারে আনা হয়েছে, বিচারের আওতায় আনা হয় নাই তো। সুতরাং জাহিদ ভাই তিনি সফটলি বললো, আমি বলবো যে না, এই যে জবাবদিহি, এই শব্দটা ঠিক হয় নাই। তারা যদি অপরাধ করে তাদেরও বিচার হতে হবে। এক সেকেন্ড একটু যোগ করি, এই নির্বাচনে যারা এসব করেছে, আমরা প্রপোজ করেছি একটা নতুন সিস্টেম, একটা নতুন আইন, যেখানে নির্বাচন কমিশনকে এগুলো ফৌজদারি অপরাধ হিসাবে আইডেন্টিফাই করা হবে এবং বিচার হবে। এই দেশ ধ্বংস হয়েছে অতীতে 3টা নির্বাচন, বিশেষ করে 18 সালে যেসব হয়েছে ঘটনা, বা এই 3টা নির্বাচনে, এগুলো কি ফৌজদারি অপরাধ না? আমরা সেগুলো শাস্তির জন্য, এই জন্য আমি বলছি, আপনি দেখেন সবাইরে ধরতেছে, কিন্তু নির্বাচন কমিশন কয়েকটা রিটায়ার লোক চাকরির থেকে অবসর নিছে, তাদেরকে আইনে এইরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেছেন এটাতে তো জবাবদিহিতে থাকলে তো কাজ করা যাবে না, তো ওনাকে থাকতে কইছে রিটায়ার লোক, উনি রিজাইন করা উচিত ছিল। পাবলিকলি বলার আগে তাকে রিজাইন করা উচিত ছিল। তিনি তো এটা প্রশ্নবিদ্ধ করেছে, এবং এটা পরিষ্কারভাবে, এটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে সবাই আলাদা আলাদাভাবে, আমি স্বাধীন, আপনি স্বাধীন, সব স্বাধীন, অর্গানাইজেশন স্বাধীন, তার দেশের সেন্ট্রাল পয়েন্ট কোথায়? একজন অপরাধ করবে, তার বিচার হবে না? এই 3টা নির্বাচন কমিশনের বিচার হওয়া উচিত, এবং এনারাও যদি ইলেকশন কমিশনে ম্যানিপুলেট করে বা কোনো সমস্যা করে, এমনকি ব্যর্থতার পরিচয় দেয়, উনি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু ওনার সফলতা দেখাইতে হবে। ব্যর্থ হলে ওনার ব্যর্থতার দায় নিয়েও তাকে জবাবদিহি করতে হবে। আইনটা আরও বেশি শক্তিশালী হওয়া উচিত। ইলেকশন কমিশনের দায়িত্ব কিন্তু আমাদের দেশের জন্য, বিশেষ করে 3টে নির্বাচনে দেশের রাজনীতিটা কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে। সুতরাং নির্বাচন কমিশন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং তাদেরকে অবশ্যই জবাবদিহিতে এবং বিচারের আওতায় আনা উচিত, এই প্রভিশনও থাকা উচিত। অপরাধ করলে সবার বিচার হতে হবে। ব্যর্থ রিটায়ার লোকরা দায়িত্ব নেবেন, আবার করবেন এইটা আমি তো ক্ষমতা চাই। আগে কি ক্ষমতা নিয়েছিলেন? তার চেয়েও ক্ষমতা বেশি চান। আগেরটা চালাইছেন, তাহলে আগেরটা ব্যর্থ তার পরিচয় দিচ্ছেন না।
ওনারা তো এক একজন এক এক দায়িত্বে ছিল, কি করেছেন ওনারা আমরা তো দেখেছি সব। এমনও উপদেষ্টা এখানে আছে যে দুর্নীতির দায়ে সেনাবাহিনীতে চাকরি চলে গেছে। হ্যাঁ, 1/11-এর সময় অন্তর্বর্তীকালে 1/11-এর সময় ইলেকশন কমিশনের ছিল, বড় দল ভাঙতে চেষ্টা করছে। সবাই লঙ্কা গেলে লাভন হয়, সুতরাং আইন থাকতে হবে এবং আইন আরও বেশি কঠোর জবাবদিহিতে না। আইন তারা অপরাধ যদি করে, ফৌজদারি অপরাধ করুক বা অনিয়ম করলে তাদেরও বিচার হতে হবে। এবং শুধু তাই না, ইলেকশন কমিশন কিন্তু হিসেব দেয় না, খেয়াল করছেন? তারা যে কোটি 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 টাকা খরচ করে, কেউ কিন্তু হিসেব নেয় না। হিসেব দিবে না কেন? দে আর সিভিলিয়ান, রিটায়ার্ড পারসন, আর সে এত বড় দায়িত্ব নিয়েছে, এত খরচ করছে, অডিট হবে না কেন? হিসাব হবে না কেন? হবে, হতে হবে। পুরো প্রত্যেকটা জিনিস তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির ভিতরে রাখতে হবে। জি, জনাব মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছে জানতে চাই, এটি এবার তারা 3টি বিষয়ে আপত্তি জানিয়েছে। আরেকটি জাতীয় পরিচয়পত্রের জন্য একটি আলাদা প্রস্তাব, এটি আওয়ামী লীগের আমলে এক ধরনের একটি চেষ্টা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এবারও বোধহয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা একটি প্রস্তাব রাখা হয়েছে। যে আলাদা স্বরাষ্ট্র না, আলাদা কোনোভাবে আমরা সরকারের কাছে চাই, সরকারের কাছে যে আলাদা কমিশনের কথা বলতে, এখানেও আপত্তি জানিয়েছে। আপনি আসলে এটিকে, এই যে আপত্তিগুলোকে কিভাবে দেখেন? যে ক্ষমতার জন্য নাকি যে তার কাজটাকে সুন্দরভাবে? আপত্তিটাকে ইতিবাচক হিসেবে দেখি, যেহেতু সংস্কার কমিশন স্বাধীনভাবে কাজ করেছেন। এখন সংস্কার কমিশনের প্রস্তাব নির্বাচন কমিশন যদি মাথা পেতে নিয়ে নেয়, তাহলে মানুষ মনে করবে যে ওই যে ভাই ভাই একটা খেলা হয়েছে হয়তো। এই যে ওনারা স্বাধীনভাবে কাজটা করেছেন, আসলে হয়েছে কি জানেন, আমি কিন্তু 2টা কমিশনের ব্যাপারে বলেছিলাম, আলাদা করে সংস্কার কমিশন করার দরকার নেই। নির্বাচন কমিশন এবং দুদক কমিশন, যেটা স্রেফ আমরা বলেছিলাম যে বদিউল আলম মজুমদারকে আপনি নির্বাচন সিইসি হিসেবে নিয়োগ দিয়ে দেন, কারণ এটাতে আমাদের একটা কনসেনসাস তৈরি করা যায়। কারণ উনি দীর্ঘ সময় ধরে এই নির্বাচন, উনি যেটা ডক্টর জাহেদ বলেছেন যে উনি নিজেই এত বেশি কাজ করেছেন যে উনি সাফিসিয়েন্ট হিমসেলফ, যে উনি কিন্তু একটা প্রস্তাবনা দাঁড় করাতে পারেন। একইভাবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে কাজগুলো করেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে এই দায়িত্বটা আমরা দিতে পারতাম, কারণ ওদের উপর আমরা চাপ দিতে পারতাম, এতদিন এত ভালো ভালো কথা বলছেন, দেখি এবার আপনারা করেন। হ্যাঁ, ইভেন জাফরুল্লাহ চৌধুরী বেঁচে থাকলে আমি ওনাকে হেলথ কমিশনের চিফ হিসেবে প্রস্তাব করতাম, কোনো আর্গুমেন্ট ছাড়া। কারণ এরাই আমাদের দেশে একটা মানে স্বাধীন সিভিল সোসাইটি বলতে, যেটা একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন আকারে একটা যে দাঁড় করিয়েছে মুখপাত্র হিসেবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে একটা বিতর্ক, যে যদি আবার সংসদীয় কমিটির কাছে, যেটা ডাক্তার জাহেদ বলেছেন, এটা হয়তো ক্লিয়ারলি আসে নাই, বা আমরা তো সবাই হয়তো, যেমন আমার কাছে কমিশনের রিপোর্টটা আছে, কিন্তু আমি তো হয়তো অত খুঁটিনাটি করে পড়ি নাই, মোটা দাগে পড়েছি। এখন আমাদের হয়েছে কি, আপনার মোটা দাগে না দেখেই অনেকে রিয়াক্ট করে। যেমন ধরেন, আমি কিন্তু ওই যেইটা নিয়ে ইদানিং খুব বিতর্ক হচ্ছে, আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবিসির রিপোর্ট, বিবিসির ইন্টারভিউটা, উনি বলেছেন যদি এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় তাহলে আমরা এটা নিরপেক্ষ সরকারের দাবি তুলব। ঠিক পরক্ষণেই তাকে কিন্তু রিপোর্টার জিজ্ঞেস করেছে, আপনি কি মনে করেন এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে কোনো কারণে? বলছে যে না, এখনো কোনো ক্ষুণ্ণ হয়নি। তাহলে তো কি হয়েছে? উনি তো পরের কথা দিয়ে, যদি দিয়ে পরের কথা দিয়ে একটা বিশাল সার্টিফিকেট দিয়ে দিয়েছে সরকারকে। সুতরাং এটা নিয়ে তো এত রিয়াকশন আমরা না, আবার রিয়াকশন যদি আমরা করি, এটা একটা বিতর্ক উঠবে, আলোচনা উঠবে, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি ওনাকে ভুল বলবো, আবার ভুল ধরা পড়লে আমি সরি বলবো, আমি ওনার যখন ভুলটা ধরবো তখন উনিও আবার অ্যাকাউন্টেবল হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া এটা হতে পারে। এখন আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশন যেই রিয়াকশনটা করেছেন, এটা তারা করলেন, এই যে এখন আমরা আলোচনা করছি, এই আলোচনার ভিত্তিতে একটা জনমত তৈরি হবে। জনমত যদি আমাদের পক্ষে তৈরি হয়, বা ওনারা যারা এই যে সংস্কার কমিশনের কথা বলেছেন, ডাক্তার জাহেদ বা বদিউল আলম মজুমদার, ওনারা যদি এক্সপ্লেইন করে, তখন রাজনৈতিক দলগুলো হবে কি, আমরা এডুকেটেড হব, আমরা এটা নির্যাসটা বুঝতে পারবো। তখন যখন মতামত দেওয়ার জায়গায় আসবে, তখন আমরা বলবো হ্যাঁ, অসুবিধা কি? এই ধরনের একটা মানে একটা আপার কোনো না কোনো জায়গায় এক ধরনের অ্যাকাউন্টেবিলিটির জায়গা থাকা দরকার। আবার হয়তো আমরা বলবো যে না, এটা তো একটা ভুল তৈরি করবে, বরং অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাকে আমরা হাইকোর্টকে, সুপ্রিম কোর্ট দিতে পারি। আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে একটা কাউন্সিল অলরেডি গঠিত হয়েছে। কাউন্সিলকে আমরা নানা জায়গায় অ্যাকাউন্টেবল করতে পারি, বিভিন্ন জনকে বিভিন্ন। একটা জিনিস একটু যোগ করতে চাই, আমাদের যেহেতু এটা সাংবিধানিক পদ, আমরা কনস্টিটিউশন অনুযায়ী তাদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের যদি অভিযোগ ওঠে, সেটা তদন্ত করবে শেষ পর্যন্ত জুডিশিয়াল কাউন্সিল। এটা থাকবে কিন্তু এখনো, কারণ সাংবিধানিক, আপনি এটা চেঞ্জ করতে পারেন না। আমরা যেটা বলছি, তাদেরকে নিয়ে প্রাথমিকভাবে ওভারসি করে ওনারা কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তারা যদি মনে করেন যে এটা আমরা তাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠাবো, বা ওগুলোর পর্যায়ে আমি ডেকে
আমাদের ইউএস এর সেনেটে কিন্তু প্রচুর সময় এই ধরনের জবাবদিহিতার জায়গা আছে। কথা হচ্ছে কি ডক্টর জাহেদ, মানে যে কথাটা আসছে যে আপনাকে স্বাধীন সত্তাও দিতে হবে, আবার কোনো না কোনো জায়গায় আপনার এটার চেক অ্যান্ড ব্যালেন্সই তো গণতন্ত্র। আপনি গণতন্ত্র মানে কি আমি যাই ইচ্ছা তাই বলতে পারবো, আমি আমার স্বাধীন মত প্রকাশ করতে পারবো, আবার উনাকে কেউ যেন সর্বময় ক্ষমতার অধিকারী না হন, সেটি হচ্ছে এই দুটো জায়গা থেকে চেক এন্ড ব্যালেন্স করতে হবে। এখন কথা হচ্ছে উনি যেই কাউন্সিলের কথা বলছেন বা পার্লামেন্টারি কমিটির কথা বলছেন, সে যদি মিসহ্যান্ডেল করে, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু এবারে সংস্কার প্রস্তাবে বলেছি প্রেসিডেন্টকেও সরাসরি নির্বাচনের একটা প্রস্তাব এসেছে, প্রেসিডেন্ট সরাসরি ভোটে নির্বাচিত হবেন। তো প্রেসিডেন্টের, এবং আমি মানে আপনাকে উদাহরণ হিসেবে বলি, সরি, প্রথমবার যখন হিলারি এবং এর মধ্যে ডিবেট হলো, ইলেকশন হলো, আমি দেখলাম যে এত ওবামা এবং হিলারির মধ্যে এত ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু আবার যখন গভর্নমেন্ট ফর্ম করেছে একজন আরেকজনকে রানিং মেট হিসেবে নিয়েছে। তো আমি আমেরিকান থেকে জিজ্ঞেস করলাম ডেমোক্রেটদেরকে যে তোমরা এটা কিভাবে করলা, তোরা বলছে এটাই তো আমাদের নিয়ম। এখন হিলারি চাইবে যে মানে সে সিরিয়াসলি ওবামাকে সাপোর্ট দিতে, আর ওবামা চিন্তা করবে হিলারি থেকে সব সাপোর্ট নিতে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, তাই না? এই সেই গণতন্ত্রই দেখতে চান। আমরা আবারও আলোচনায় ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। বিরতির পরে জানতে চাই, আমরা এরই মধ্যে দেখেছি ভারতের প্রধানমন্ত্রী 26 দিনের মাথায় শুভেচ্ছা জানিয়েছেন, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। কূটনীতিক বিষয়ের কিভাবে দেখছেন তিনজন অতিথি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। ডক্টর জাহিদুর রহমান, একটু আপনার কাছে আবারও জানতে চাই, আমরা দেখলাম যে 26 দিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধান উপদেষ্টাকে নববর্ষের বার্তা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এটির কূটনীতিকভাবে কিভাবে দেখছেন আসলে? মানে উদ্ভট, আমি একটু বললামই যে এত দেরি হলো, তবে হ্যাঁ, এটা দেরিতে হলেও বেটার লেট দ্যান নেভার। জানুয়ারি আছে এখনো, আমরা এটুকু বলতে পারি। কিন্তু এটা অনিবার্য ছিল, কারণ ভারত যখন বাংলাদেশের উপরে চাপ তৈরি করছিল, তখন একাধিক জায়গায় আমি একটা কথা বলার চেষ্টা করেছি, ভারত খুব বেশি অ্যাফোর্ড করতে পারবে না এটা। এখন তাকে কিছু রেটরিক ব্যবহার করতে হবে, কারণ সে দীর্ঘদিন থেকে শেখ হাসিনাকে যেভাবে তার অ্যাসেট হিসাবে তৈরি করেছে, তার পতন, তার সাথে তার ফরেন পলিসির এই ডিজাস্টার হয়েছে। কিন্তু দুটো তিনটে কারণ। একটা হচ্ছে ইকোনমিক কারণ। ইকোনমিক কারণে খুব দ্রুত যদি বলি, আমাদের সাথে বিরাট বাণিজ্য আছে, তারা $13-14 বিলিয়ন এক্সপোর্ট করে, আমরা 1.5-2 মানে 12 বিলিয়নের মতো সারপ্লাস তাদের যদি এক্সপোর্ট চিন্তা করি। আমরা $5 বিলিয়ন হেলথে খরচ করি, তার মধ্যে 4 বা 4.5 বিলিয়ন ইন্ডিয়াতে। আমাদের দেশে তারা কাজ করে, $5 থেকে $10 বিলিয়ন তার দেশে নিয়ে যায়। আমরা বেড়াতে যাই, শপিং করতে যাই, মানে আপনি যদি টোটাল হিসাব করেন দেখবেন $25-30 বিলিয়ন একটা অর্থনৈতিক হিসাব আছে। এর বাইরে স্ট্র্যাটেজিক প্রশ্ন আছে। আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা গেলেন, ওখানে গিয়ে অনেক কিছু হয়ে গেছে তা বলছিলেন, কিন্তু এটার একটা কূটনৈতিক সিম্বলিক ভ্যালু আছে। আমরা কুনমিংয়ে হসপিটালে ট্রিটমেন্ট নেওয়া যায় কিনা সে আলাপ করছি, তাদের হসপিটাল আমাদের দেশে আসবে, আমাদের লোন নিয়ে টেনিওর বাড়ানোর সিদ্ধান্ত অলমোস্ট ফাইনাল, 20 থেকে 30 বছর হবে, এমনকি ইন্টারেস্ট রেট নিয়েও তারা কনসিডার করবে বলে বলছে, এবং আমি মনে করি চায়না আসলেই করবে। ফলে যেটা দাঁড়ালো, এমনকি তিস্তা চুক্তি নিয়ে আবার আলোচনা আসছে, এবং এট দ্য সেম টাইম আমি যোগ করবো পাকিস্তানের সাথে বাংলাদেশের যোগাযোগ, পাকিস্তানের কাছে পণ্য সরাসরি ইম্পোর্ট করা। আমাদের একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে একটা মিলিটারি ডেলিগেট পাকিস্তানে গেছে। পাকিস্তানের ফাইটার আমরা কিনবো কিনা, যতটুকুই সামান্য আলাপ হোক, ভারত এটা নিয়ে বিরাট রিয়াক্ট করা শুরু করেছে। আমরা ইভেন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার সাথে সাথে 40,000 আর্টিলারি শেল কেনা হয়েছে পাকিস্তানের কাছ থেকে। সো ভারত দেখছো স্ট্র্যাটেজিকলি আসলে বিপদে পড়বে। মানে আমি অবাক লাগে যে ভারত, আমেরিকা যখন আমাদের শেখ হাসিনার সরকারকে চাপ দিচ্ছিলেন, তখন ভারত একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছে, শেখ হাসিনা খুব বেশি চাপ দিও না, তাহলেও কিন্তু চায়নার ব্লকে চলে যাবে। যুক্তিটা খারাপ না। তো এখন ভারত কি করছে? সে যা করছে এখন চায়না পাকিস্তান মিলে, এবং ভারতের মিডিয়াতে এনডিটিভিতে দেখলাম যে বাংলাদেশ চায়না পাকিস্তান কি নতুন অ্যাক্সিস তৈরি হচ্ছে, নেক্সাস তৈরি হচ্ছে। সো এইটা যখন হচ্ছে, তাহলে তার ইকোনমিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তার এখন স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সে বাংলাদেশের সাথে এখন কোঅপারেট করবে। সো এই শুভেচ্ছা জানানো, এবং আমি মনে করি মুখে মুখে বেশ কিছু কড়া কথা তারা হয়তো বলবে, কিন্তু বাংলাদেশের সাথে তাকে আসলে কোঅপারেট করতে হবে। ভারত এফোর্ড করতে পারে না এটা। জি, মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ভারতের এরই মধ্যে যে অনুষ্ঠানটি ছিল ভারত হাই কমিশনে, সেখানে হাই কমিশনার বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে। এই শব্দগুলো নিয়ে কয়েকদিন আগেও একটি আলোচনা হয়েছিল, তিনি আবারও সেটি বললেন। এটি কি সেই ভোট পরবর্তী সরকারের প্রতি ইঙ্গিত দেয় কিনা? শেখ হাসিনার সময় স্থিতিশীল এটা সেটা গণতন্ত্র শব্দটা ছিল না, এটা 5 আগস্টের পর থেকে যুক্ত হচ্ছে। ভারত সবসময় তাদের স্টেটমেন্ট এখন গণতন্ত্র যোগ করছে। হ্যাঁ, ভালো। আমি ওই যে ডিলেতে যে এইটা উইশিংটা সেটা বলছি, এটা তো আমি খুশি। কেন খুশি? কারণ ভারত যত পিছিয়ে আছে, এটা শুনে আমার একটু আরাম লাগছে যে ভারত চিন্তায়, মগজে, ধারণায় ভারতের নেতৃত্ব আমাদের থেকে এত পিছিয়ে আছে।
যে শুভেচ্ছা জানাতে তাদের মানে পুরো একটা মাস লেগে গেছে। দেখেন আমি যেটা দেখি, যেটা জাহেদ ভাই বলেছেন যে ভারত এই কিছুদিন আগেও বলেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কারণ এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার। আর আবার সেদিন বলল যে নির্বাচিত সরকার হলে আমরা কমফোর্টেবল, আমাদের এই বিরোধটা চলে যাবে। অর্থাৎ যেই আলোচনাটা এত বছর ধরে আমাদের বিভিন্ন জায়গায় ছিল যে ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত হচ্ছে আওয়ামী লীগ বা আরও পার্টিকুলারলি শেখ হাসিনার বন্ধু, এটা এবারে একেবারে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, কত ভাই, 2 সমকোণের সমান, আমরা যেটা মুখস্থ করেছি একেবারে প্রুভ হয়ে গেছে, একেবারে মানে রন্ধ্রে রন্ধ্রে। 2 নম্বর কথা হচ্ছে ভারতের এই পররাষ্ট্রনীতি, যে তার দেশের গণতান্ত্রিক তার যেই সমস্ত কথা সে বলে প্রত্যেকটা যে বোগাস, এটা প্রুভ হয়েছে। এখন দেখেন আমাদের সাথে ভারতের মোটা দাগের সমস্যা কোথায়। আমি দেখেন চিরস্থায়ীভাবে কোনো রাষ্ট্রের বিরোধিতা করা বা রাষ্ট্রকে বিরোধী হিসেবে দেখার আমি পক্ষে না। আমি ভারতকে বন্ধু হিসেবে মানতে তো কোনো আপত্তি নাই। ভারত যদি আমার সীমান্ত হত্যা বন্ধ করে, আমাকে যদি ন্যায্য পানি হিস্সা দেয়, সে যদি আমার উনি যেটা বলেছেন বাণিজ্যের যে ঘাটতিটা আছে সেটা যদি সে সলভ করে, সে আমার বিভিন্ন জায়গায় ট্যাক্স, বিভিন্ন ধরনের জায়গা, আমি তোমাকে ট্যাক্স দেবো, তুমি আমাকে ট্যাক্স দিবা, তুমি আমার এখান থেকে জিনিস নিবা, তুমি আমার মানে পণ্য পরিবহনের যেই ন্যায্যটা আমাকে দিবা না। চতুর্থ হচ্ছে যে আমাদের দেশের ভেতরের বিষয় নিয়ে তার মাথা ঘামানো বন্ধ করতে হবে। আমার দেশের এখানে কার উপর নির্যাতন হচ্ছে, কি হচ্ছে, সেটা তাকে মাথা ঘামাতে পারবে না সে, কারণ আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই 4টা নীতি যদি সে পরিহার করে, চেঞ্জ করে, আমাদের সাথে ভারতের বিরোধ কি? আমরা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি। ভারতের এখানে সিঙ্গাররা আসে, নায়ক নায়িকারা আসে, আমাদের এখানকার কেউ কেউ সেখানে গিয়ে বই মেলা করে। কথা হচ্ছে যে এই 4টি বিষয়ে পরিষ্কার হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই দিন অস্ট্রেলিয়া ভারতের খেলায় প্রত্যেকটা ছেলে যখন অস্ট্রেলিয়ার বিজয় উল্লাস করে, ভারতের পরাজয়ে লাফ দিয়ে ওঠে, ভারতের পরাজয়ে উল্লাস করে, আনন্দ করে, সেদিনে তো ভারতের কূটনীতিকরা তথ্য পাওয়ার কথা, মেসেজ পৌঁছে যাওয়ার কথা। এই যে অসম্মানটা ভারত বাংলাদেশ থেকে কিনে নিয়েছে, আমাদের কোনো দায় নাই, সম্পূর্ণ দায় তাদের। সুতরাং আমি মনে করি ওনারা এখন যত ধরনের ভনিতা করবেন, আমি ভনিতা শব্দটাকে ওইভাবে বলতে, আমার কথা হচ্ছে লাইনে আসেন ভাই, আপনি আমাকে 4টা ঘুষি মারতে পারলে আমি আপনাকে একটা চিমটি হলেও কাটতে পারবো। আর সেই দিন আর নাই। 75 সালেও ভারত কি করেছে আমরা দেখেছি। সুতরাং এখন এই হুমকি ধামকি এগুলো এখনকার যুগে চলবে না। এম এ আজিজ, একটু আপনার কাছে জানতে চাই, সীমান্ত হত্যার কথা বলছিলেন মঞ্জু ভাই, যে আমরা এর আগে যখন সীমান্ত হত্যা হতো তখন নতজানু পররাষ্ট্র নীতির কথা বললাম, এখন কি বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হয়নি, বরং বাড়ছে, কিন্তু প্রতিবাদ হচ্ছে। এটি স্বাধীন দেশের নাগরিক মনে হয়, অন্তত প্রতিবাদ করছি। এখন ধরেন বিশ্বায়নের যুগে কোনো দেশই ছোট না, এই ভাবনা তারা করে, এটা ভুল করে। নাইলে দক্ষিণ এশিয়ার ছোট দেশ মালদ্বীপের সাথে ভারত সম্পর্ক রাখতে পারে নাই তো। দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক ছিল না, বাংলাদেশের শুধু শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল। আমরা তো টকশোতে এসে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের সাথে, নেতাদের সাথে কথা বলছি না, এরাও তো ভিতরে এই ভারতের এতটা সম্প্রসারণবাদী মনোভাব কিন্তু পছন্দ করে নাই। কিন্তু শেখ হাসিনা এমনভাবে নিয়ন্ত্রণ করছে, তার কথার বাইরে যাবে, তাকে কিনে ফেলছে, তাকে ম্যানেজ করছে। তো এখন যে আপনার ধরেন একটা অকেশনাল আপনার যে শুভেচ্ছা জানিয়েছে, এটাতে আমি সমস্যার সমাধান পজিটিভ অর্থেই বলতে চাই। যে কারণ হচ্ছে যে আমরা কতটুকু পেলাম, তার চেয়ে বড় কথা হলো ভারত কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ভিসা টিসা এইসব ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে। তারা কিন্তু সাংঘাতিকভাবে তাদের প্রতিবাদ ভিতর থেকেই শুরু হয়ে গেছে। কারণ তারা তো অনেক জায়গায় ধরেন চিকিৎসা, আমাদের দেশে অলরেডি ব্যাংকক, মালয়েশিয়া, ব্যাংকক, থাইল্যান্ডে কিন্তু লোকজন যাওয়া শুরু করে দিয়েছে। আমাদের তুলা এক্সপোর্ট করতো, তুলা এখন মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকার থেকে ওয়ার হাউস হয়েছে, এখন 60% তুলা মালয়েশিয়ার থেকে নিয়ে আসতেছে। বিকল্প কিন্তু হয়ে গেছে সৃষ্টি, চীন এখন হেল্প করতে চাচ্ছে। সুতরাং ভারতের একসময় কিন্তু যেটা মনে করা হয় যে ভারত ছাড়া চলতে পারবো না, দিস ইজ এ রং আইডিয়া। বিশ্বায়নের যুগে ছোট দেশও ছোট না, ছোট দেশও যোগ্যতা থাকলে অভাবে থাকবে না। আমরা তাদের সব কিছু প্রতিবাদ করতে পারবো এবং এটা তারা বুঝতেছে এখন। এই জন্যে আমার মনে হয় যে তারা একটু নরম হচ্ছে। তবে আমরা যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না দিবে ততক্ষণ আমি মনে করি না তারা আমাদের সাথে সুসম্পর্ক
করতে চায়। বজায় থাকবে বলে ভারতীয় জিনিস ভারতে থাকলে আপনার সমস্যা কি? বলতে ভারতীয় চাইছেন জিনিস ভারতে বিশ্বায়নের থাকুক যুগে না। কেউ ছোট নয় এবং সেটিকে মাথায় নিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের 24 ঘন্টার আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।